প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের প্রফেসর ডাক্তার তৃপ্তি রানী দাস। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডক্টর জকি পাটোয়ারি। তিনি ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন অ্যাট নিউ ইয়র্ক মেডিকেল কলেজ এবং ডাইরেক্টর অফ ক্লিনিক্যাল রিসার্চ অ্যাট রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, নিউ ইয়র্কে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে বরাবরই আমরা করোনা সংক্রমণ বিভিন্ন দিক নিয়ে কথা বলে থাকি। এবার দর্শক আমরা সাজিয়েছি একটু ভিন্ন রকমভাবেই। আমরা করোনা সংক্রমণের কথা শুনবো, পাশাপাশি শুনবো এই সময় যারা গর্ভবতী হচ্ছেন করোনার এই সময় তাদের জন্য কি কি পরামর্শ আছে। এছাড়া হাই রিস্ক প্রেগন্যান্সি নিয়েও আমাদের স্টুডিওতে যে অতিথি আছেন তিনি কথা বলবেন। আপনার কাছে প্রথমে বলবো যে এই যে করোনার এই সময় আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের খবর পাই, যারা গর্ভবতী মা, যারা উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিক্সে ভোগেন, তাদের জন্য, তারা যদি করোনায় আক্রান্ত হয় তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? প্রথমে আমি ধন্যবাদ জানাই এনটিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি বলবো যে আমরা যা বলে আসতেছি যে করোনাতে যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন মনে করেন এখানে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এটা কিন্তু এক্সট্রা একটা রোগ, সাথে উনি প্রেগনেন্ট, তাতে করে করোনা সংক্রমণের ঝুঁকি কিন্তু বেশি নয়। তবে উনি যদি করোনায় আক্রান্ত হন তাইলে অন্যান্য সাধারণ রোগীদের চাইতে ওনার খারাপ সিমটমগুলো হওয়ার সম্ভাবনা একটু বেশি। কারণ আমরা জানি যে ডায়াবেটিসে আমাদের হার্টের সমস্যা করে থাকে, কিডনিতে কিছু সমস্যা করে থাকে, চোখে সমস্যা হয়, তেমনি গর্ভাবস্থায় মায়েরও কিছু সমস্যা হয়, কিন্তু সবচেয়ে বেশি যে গর্ভজাত যে সন্তানটি, সেই সন্তানটি কিন্তু ভুগে। একইভাবে যদি হাইপার টেনশনে উনি ভুগেন, করোনার ঝুঁকি কিন্তু হাইপার টেনশনের জন্য বেশি না। তবে উনি যদি করোনায় আক্রান্ত হন তাইলে সাধারণ যে গর্ভবতী মা যাদের ডায়াবেটিস নেই, যাদের হাইপার টেনশন নেই, তাদের চাইতে কিন্তু উনার লক্ষণগুলো একটু বেশি হবে, উনি একটু বেশি ভুগবেন। তো সেই ক্ষেত্রে করণীয় হলো, আমরা সবসময় বলি যারা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারে আক্রান্ত তারা কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে থাকবেন, যে আগে থেকেই ওনাদের ব্লাড প্রেশার ছিল কি না, আগে থেকেই ওনারা ডায়াবেটিসে ভুগছিলেন কি না। যদি তাই হয়ে থাকে তাইলে কিন্তু আমরা সাধারণত বলি যে আপনার ব্লাড সুগারটি আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসুন, ব্লাড প্রেশার কন্ট্রোল করে ফেলুন। তাতে করে যে ঔষধ যে খাওয়া যাবে না তা কিন্তু নয়। আমরা তখন কোন ওষুধটি ওনার জন্য নিরাপদ এবং কোন ঔষধে ওনার ব্লাড প্রেশারটা একটা লেভেলে থাকবে, যেই লেভেলটায় উনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন না এবং ওনার গর্ভজাত সন্তানটিরও কোনো ক্ষতি হবে না। এরকম কিন্তু আমরা আগে থেকেই বলে থাকি যে ওনার ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে উনি কিন্তু নর্মাল একজন মায়ের মতোই সন্তান ক্যারি করতে পারবেন। এবং নর্মাল আমরা যেমন বলছি যে করোনাতে 80 to 85% কিন্তু মৃদু সংক্রমণ, ওনারও কিন্তু তাই হবে যদি ওনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। আবার ব্লাড প্রেশারের বেলাও কিন্তু একই জিনিস, ওনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা। ব্লাড সুগারের ব্যাপারে আমরা আসলে একটু বেশি কৃপণ। আমরা যেমন বলি যে ফাস্টিং ব্লাড সুগারটা 5.1-এর নিচে রাখাটাই কিন্তু ভালো, কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু তার চাইতে বেশি রাখলেও বেশি ক্ষতি হয় না। আবার 2 hours আফটার ব্রেকফাস্ট যে উনি যেন 6.5 মিলিমোলের উপরে না যান। তাতে করে কি হবে, উনি যদি আগে থেকেও কন্ট্রোলে থাকেন তাইলে প্রেগনেন্সিতে কিন্তু প্রথম অবস্থায় কিছু অ্যাবর্শন হয়, কিছু বাচ্চার অ্যাবনর্মালিটি হয়, এগুলো কিন্তু ব্লাড সুগার আনকন্ট্রোল থাকলেই হয়। তো উনি যদি এইগুলো কন্ট্রোল রাখেন তাইলে কিন্তু অ্যাবর্শনের রিস্কটাও কম। নর্মাল যে অ্যাবর্শনের রেট যে 10 to 15%, উনি কিন্তু তার মধ্যেই থাকবেন। কিন্তু যদি ওনার ব্লাড সুগার আনকন্ট্রোল হয় সেক্ষেত্রে কিন্তু ওনার অ্যাবর্শনের ঝুঁকিটা অন্যান্য মায়েদের চাইতে বেশি। আবার শিশুরাও কিন্তু অ্যাবনর্মাল, অনেকখানি কিন্তু অ্যাবনর্মালিটি, যদি সুগারটা কিন্তু খুবই খারাপ জিনিস, সুগার যদি আনকন্ট্রোল হয় তাহলে কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মাল বেবির সম্ভাবনা বেশি। আপনার কাছে আমরা আবারও আসবো। এবার আমি যাব ডক্টর জাকির চৌধুরী আপনার কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এখন নিউ ইয়র্কের বর্তমান অবস্থা কেমন? Thank you, Arif Bhai, and thank you very much, NTV, for giving me the opportunity to talk about the New York situation. So, এখন নিউ ইয়র্কে আমরা বলতে পারি যে খুব ভালো অবস্থায় আছি আমরা। যে সময়টা ছিল
মার্চে, এপ্রিলে, মেতে প্রতিদিন 1,000-এর কাছাকাছি লোক মারা গেছে। আমার হসপিটালে আমরা লোক মর্গে জায়গা দিতে পারি নাই, সেই জায়গায় বাঙালি কমিউনিটিতে প্রচুর ডেথ হয়েছে। সো হসপিটালগুলোতে আমাদেরকে অনেকটা, আমরা ফ্রোজেন গাড়ি বলি, ফ্রোজেন ট্রাক আনতে হয়েছে ডেড বডি জায়গা দেওয়ার জন্য। তো এখন নিউ ইয়র্কে ডেথ রেট, গভর্নরের যে চেষ্টা এবং মানুষের যে রেসপন্স, এভরিবডি ওয়াকিং উইথ মাস্ক, and if somebody is not following, the others actually অন্যরা তাকে বুঝাই দেয় যে না, আপনাকে মাস্ক পরতে হবে, ইউ আর রিস্কিং আস। তো এই কারণেই বড় বড় গ্যাদারিং গুলা সব বন্ধ। তো আজকে সেন্সাস যেটা, সেটা আমি আপনাকে বলতে পারি যে আমাদের টোটাল যে আরটিপিসিআর যেটা টেস্ট করা হয়েছে, ওভার 90,000 ইন নিউ ইয়র্ক স্টেট। So New York City te approximately 50 to 60,000 per day test করা হয়। এটা 1% এর নিচে আছে এবং এই 1% এর নিচে গত কয়েক মাস থেকেই আছে। গত ধরেন 1 মাস থেকে 1.5 মাস আমরা 1% এর নিচে আছি। সেপ্টেম্বর, অগাস্ট থেকে শুরু হয়েছে। তা আমরা একদম প্লেটুতে, একদম বেজের মধ্যে আছি এবং আমাদের ডেথ ডেইলি যেখানে 1,000 হইতো, এখানে হয়তো 2 জন বা 5 জন বা 10 জন হচ্ছে। হসপিটালাইজেশনও খুব একটা নাই আমাদের। হসপিটালাইজেশন আমার নিজের হসপিটালে, যেটা আমি রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কথা বলবো, আমাদের হসপিটালে ধরেন 600 বেডের হসপিটালের মাঝে কালকের সেন্সাস ছিল 6 জন হসপিটালে অ্যাডমিটেড। এই 6 জন কিন্তু রেগুলার না, এরা অনেকদিন থেকেই আছে। আর কমপ্লিকেশনের কারণে অনেকের অনেকদিন থাকতে হয়। কেউ কেউ মনে করেন অক্সিজেন টলারেট করতে পারে না বা ট্রিটমেন্ট টলারেট করতে পারে না, তখন আমরা দিই। প্রথমে আমাদের কিছুই ছিল না, এটা অনেকটা মানে মিডিয়াম সর্দার ছিল আমরা। যখন আমাদের শুরু হয় করোনা, আমি নিজে কোভিড সার্ভাইভার। I know how it happened in 23rd of March. I got it. I went to emergency room, then I went to ICU. I was looked like at that time a hero. I don't need mask. I know. আপনার এই করোনাতে আক্রান্ত হওয়া এবং করোনা আক্রান্তের পর আপনার বর্তমান অবস্থা কি, এগুলো নিয়ে আমাদের দর্শকের কাছে আবারও আমরা আপনার অভিজ্ঞতার কথা শুনবো। তার এখন আমরা আবারও স্টুডিওতে আসবো, আপনার কাছে আসবো। আপনি বললেন যে কোনো এক মা করোনা আক্রান্ত হলেন এবং ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপে যদি উনি ভুগেন, সেই সময় যদি সে কন্ট্রোল না করেন, স্পেশালি সুগারের কথা আপনি বললেন, তাহলে বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে এবং বিভিন্ন সমস্যা হবে, অ্যাভয়েশনও হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে মায়েরা এখন, একজন সুস্থ মা কিংবা একজন উচ্চ রক্তচাপে কিংবা ডায়াবেটিক্সে আক্রান্ত মা, দুইটা মায়ের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে যে আমি যদি করোনায় আক্রান্ত হই, বা যারা অলরেডি করোনায় আক্রান্ত হয়েছে তাদের শিশু যখন পৃথিবীতে আসে, তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে তারা আসবে কিনা। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? অর্থাৎ করোনা আক্রান্ত মা, অর্থাৎ গর্ভবতী মা করোনায় আক্রান্ত হয়েছে, সে যে অবস্থায় থাকুক না কেন, সেই যদি শিশুটা পৃথিবীতে আসে, সেই শিশুর উপরে এই করোনার কোনো প্রভাব থাকবে কিনা? ধন্যবাদ আরিফ আপনাকে। আসলে মায়ের ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সাথে কিন্তু করোনা থাকলেও বাচ্চার কিন্তু এখন পর্যন্ত খুব মিনিমাম কিছু স্টাডি আছে যে কিছু বাচ্চা এফেক্টেড হচ্ছে, কিন্তু দুটো জিনিস কিন্তু ভিন্ন। যেমন যদি ডায়াবেটিসটা কিন্তু জেনেটিক, ব্লাড প্রেশারটাকেও আমরা জিনগতভাবে ক্যারি করি। এই দুইটা কিন্তু বাবা মার থেকে বাচ্চারা পেয়ে থাকে। তবে করোনা আক্রান্ত মায়ের বেবিদের এখন পর্যন্ত যে সংক্রমণটা, তা কিন্তু ডেলিভারির সময়ই বেশি। যেটা গর্ভফুলের মাধ্যমে যে সংক্রমণ, এটা নিয়ে কিন্তু খুব বেশি স্টাডি নেই। কিছু কিছু পেপারে দেখেছি যে কিছুটা আসছে যে হয়তোবা আমরা আরও বুঝবো যে যদি কোনো মা এরকমটা হয় যে আর্লি প্রেগনেন্সিতেই করোনা এফেক্টেড হন। কারণ প্রেগনেন্সিতে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলা ভাগ, যে করোনা সংক্রমণ হলে গর্ভফুলের মাধ্যমে যাওয়ার জন্য, যেমন মনে করেন যে ডেলিভারি হওয়ার সময় কিন্তু ট্রান্সমিশনের একটা সম্ভাবনাটা সবচেয়ে বেশি যখন ডেলিভারি হয়, তখন আবার গর্ভাবস্থায়ও হয়। তবে এখন পর্যন্ত স্টাডিতে কিন্তু গর্ভফুলের মাধ্যমে যে ট্রান্সমিশন, সেটা খুব লিমিটেড। তবে যে বাচ্চাগুলো সংক্রমিত হয়েছে, সেটা আমরা মনে করি যে
আমরা যে আমাদের যে এনভায়রনমেন্টটা, এই যে আমাদের স্বাস্থ্যবিধি মানা, হয়তো বা এমনও হয় যে অনেক ব্লিডিং হচ্ছে, তখন সেই ক্ষেত্রে হয়তো আমরা প্রপারলি কি কেয়ারটা দিতে পেরেছি, এমন কি হয়েছে যে বাচ্চাটা তখনই আক্রান্ত হলো, এরকম একটা কিছু কিন্তু হতে পারে। তবে আমি মনে করি এখন আমাদের বঙ্গবন্ধুতেও কিন্তু আমাদের একটা কোভিড ডেলিভারিও হচ্ছে, সিজারও হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের মধ্যেও একটা ভীতি ছিল যে কিভাবে রুগীটাকে ধরা যাবে, কিভাবে বেশি কাছে গেলে সংক্রমণটা হয়ে যায় কিনা, বেবিটাকে কি কাছ থেকে ধরবো কিনা, এগুলা কিন্তু এখন অলমোস্ট নীল। তো আমার কাছে মনে হয় যে এখন যে চিকিৎসা ব্যবস্থাটা চালু আছে আমাদের হাসপাতালের কথাই আমি বলবো, তাতে কিন্তু যে সংক্রমণটা নিয়ে আমি ভয় পাচ্ছি যে মা ডেলিভারি হওয়ার সময় বাচ্চার সংক্রমণ, এটা কিন্তু মিনিমাম, অথবা নাই বললেই চলে, কারণ এই টেক কেয়ারটা কিন্তু আমরা করি। আচ্ছা, একটা বিষয় যে মানে মানুষ মূল যে বিষয়টা বারবার বলছি, আপনি যেটা বলছেন যে এগুলো নিয়ে এখন স্টাডি হচ্ছে না, বাচ্চাদের ওই বাচ্চাটা করোনা আক্রান্ত মা করোনায় আক্রান্ত হওয়ার পর গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পর যে বাচ্চাটা পৃথিবীতে আসলো, অধিকাংশ মারা কিন্তু শঙ্কিত থাকে যে ভবিষ্যতে এই বাচ্চাটার এই করোনা নিয়ে যে আমি বাচ্চাটাকে পৃথিবীতে আসলো, ভবিষ্যতে তাদের কোনো সমস্যা হবে কিনা, এইটা নিয়ে কোনো গবেষণা হচ্ছে না। কিনা? এটা আসলে এটা নিয়ে আসলে তো এটা একটা ভাইরাল ডিজিজ, এটা কিন্তু একটা রেসপিরেটরি ভাইরাস। যেমন আমরা বলছি কি যে এই যে নিউমোনিয়া হয়ে কিন্তু আমাদের অনেক ডেথ হয়ে গেল, নিউমোনিক কনসোলিডেশন হয়ে। এখন আমরা দেখেন, আমরা কিন্তু এখন পেয়ে যাচ্ছি যে আমাদের এই যে লাংসের চেঞ্জটুকু হচ্ছে, এটা কিন্তু প্রগ্রেসিভ না। যেমন অনেক ডিজিজ কিন্তু লাংসে আছে যেগুলো কিন্তু আস্তে 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 কিন্তু একটা মানুষকে মেরে ফেলছে। কিন্তু এখন আমরা যদি ওই পোর্শনটাকে যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে কিন্তু ওইটুকু থেকে কিন্তু আর প্রগ্রেসিভ কিছু হচ্ছে না। তো আমি বলতে চাচ্ছি যে আসলে করোনা আক্রান্ত মাদের কিন্তু আসলে 10 to 14 উইক্সে কিন্তু করোনা ভাইরাসটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখেন অনেকগুলো ধাপ, প্রথম 12 সপ্তাহ, তারপরে 24-28, তারপরে 36, তারপরে ডেলিভারি। তো আমি যেটা বলবো যে যারা আর্লিয়ার এফেক্টেড হয়েছেন তাদের বেলা কিন্তু তারা কিন্তু অলরেডি 10 ডেজেই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছেন, তাদের ডেলিভারি সংক্রান্ত জটিলতা কোনোভাবেই থাকার কথা নয়। যেসব মায়েরা ধরেন আক্রান্ত হওয়ার পর ওই সময় ডেলিভারি হলো, হ্যাঁ, এটা একটা জিনিস যে আমরা আসলে যেটা মনে করেন যে এই 36-37-এ যখন আক্রান্ত হয়ে যদি ডেলিভারি হয়ে যায়, তাহলে একটা রিস্ক থেকে যায় যে আমরা কি বলছি যে করোনা আক্রান্ত রোগীরা কিন্তু খারাপ হয় 10 to 12 ডেজে ম্যাক্সিমাম। তো এই সময়টা কিন্তু আসলে হাইয়েস্ট ইনফেক্টিভিটি থাকে। তো এই জন্য কিন্তু মা কিন্তু দুইটা জিনিসে ভুগছেন। প্রেগনেন্সি কিন্তু নিজেই একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, তার মধ্যে কিন্তু করোনাটা যদি তখন হয় তাহলে দুইটা ইমিউনোসাপ্রেশন কিন্তু একসাথে কাজ করে। তখন যেটা হইতে পারে যে বেবির এফেকশনের কথা কিন্তু আমরা ভাবছি না, বা বেবি খারাপ হয়ে যাবে সেটা বলছি না, সেখানে যদি মা যদি ডেলিভারি হওয়ার মুহূর্তে বা আগ মুহূর্তে কোনো শ্বাসকষ্টে ভুগেন, তাহলে কিন্তু বাচ্চাটাও শ্বাসকষ্টে, মানে মায়ের শ্বাসকষ্টের জন্য কিন্তু আমরা যেটা বলি যে হাইপোক্সিয়া হয়, বেবির কিন্তু হাইপোক্সিয়া হয়। হাইপোক্সিয়া মানে কি যে তার অক্সিজেন সাপ্লাই কিন্তু কমে যায়, মায়ের কমে যাওয়া মানে কিন্তু বাচ্চার কমে যাওয়া, এবং বাচ্চার কমে যাওয়া কিন্তু বাচ্চার ডিস্ট্রেসে থাকা। এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায়, আমরা কিন্তু পেয়েছিও যে করোনা আক্রান্ত হয়ে উনি ভালো হয়ে গিয়েছেন, কিন্তু দেখা গেল যে বাচ্চাটা একটু স্টেন, একটু ডিস্ট্রেসড, এরকম পেয়েছি আমরা ভালো হওয়ার পরেও। কিন্তু আমরা যখন সিজার করেছি বা নর্মাল ডেলিভারি করতে গিয়েছি, তখন কিন্তু আমাদের জানা মতো বেবিটা খারাপ হওয়ার কোনো কারণ ছিল না, এক্সেপ্ট উনি সাফার করেছেন করোনাতে। এরকমও কিন্তু 2-1টা কেস আমরা পেয়েছি যে বেবিটা একটু অক্সিজেনের অভাবে ভুগছে। আপনার কাছে আবার আসবো আমরা আবার যাব যুক্তরাষ্ট্রে। জকি পাটোয়ারি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি নিজেও কোভিডে আক্রান্ত হয়েছেন এবং অনেক কঠিন সময় পার করেছেন। আপনার এই কোভিড থেকে যখন আপনি সুস্থ হয়ে উঠলেন, এখন কোনো রোগের উপসর্গ আপনার মধ্যে আছে কিনা, বা আপনি আপনার নিজের অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। আমার মাঝে এমন কোনো সিমটম নাই, কিন্তু আমরা অনেকেই জানি, আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদের সমস্যা হয় যখন তারা হসপিটালে যান বা আরো গ্রেভ কন্ডিশনে লাং ড্যামেজ হয়, এরপরে বাসায় ডিসচার্জ হওয়ার 2 দিন পরে আমরা দেখি দে আর ডেড, দে আর গন। সো এই জিনিসটা আমরা সবাইকে অ্যালার্ট করেছি আগেও,
যে তুমি যখন বাড়িতে ডিসচার্জ করা হবে এরপরে তোমাকে কিন্তু ফলো আপ করা হবে। ছোট্ট একটা মেশিন আমরা দেই, এটাকে পালস অক্সিমিটার বলে। এটা হাতে দিয়ে রাখবা, ছবিটা অনেকটা এরকম দেখতে। এটা হাতে দিয়ে রাখবে, প্রতিদিন অন্তত 2-3 বার চেক করতে হবে যে আপনার অক্সিজেন স্যাচুরেশন ডাউন হচ্ছে কিনা। 94 এর নিচে হলে আপনারা আসবেন এবং বাড়িতে আমরা অক্সিজেনের ট্যাঙ্ক দেওয়ার ব্যবস্থা করি। এটা হলো আমাদের যাদেরকে হাইপক্সিয়া হওয়ার কোনো চান্স দেখা যায়। আদারওয়াইজ আদার সিমটমটা এখনো, আমি রিসার্চের লোক, আমার দ্বারা অনেক রিসার্চ হচ্ছে ইদানিং, আমি সেগুলো আপনাকে হয়তো এক্সপ্লেইন করবো লেটার। বাট এই রিসার্চ গুলাতে আমরা খুঁজে চেষ্টা করতেছি যেটা লং টার্ম এফেক্ট গুলা কি আসতে পারে, কোন সাইডে, ওয়েদার আপা যেমন বলতেছেন যে ওনাদের পিডিয়াট্রিক সাইডে বা বেবি নিউবর্নের সাইডে কি হচ্ছে, সেগুলো আমরা দেখছি। এর মাঝে আমরা এখন পর্যন্ত খুব একটা গ্রেভ কোনো কন্ডিশন আমরা এখনো পাই নাই। যদি কারো ড্যামেজ হয়ে গিয়ে থাকে, পালমোনারি লাং কনসলিডেশন বলেন, লাংয়ে ফাইব্রোসিস হয়ে যায় থাকে, তাদের অক্সিজেন স্যাচুরেশন কমবে, তারা রিভাইভ করা খুব কঠিন। আমার পরিচিত কয়েকজনকে আমি দেখছি তাদেরকে 57-58 ডেজ পর্যন্ত আমরা হাই ফ্লো অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছি। আলটিমেটলি উই কুড নট সেভ দেম বিকজ দে আর গন। ইভেন we tried with remdesivir, we tried with convalescent plasma, nothing worked when they are in that situation. But there is a certain stage right now we can keep the people alive, এবং কমপ্লিকেশন গুলো এখন তো আসতেছে, আমরা এখনো রিসার্চ গুলো আমাদের হচ্ছে, হয়তো আমরা আরো 1 বছর পরে জানতে পারবো যে হ্যাঁ এই রিসার্চে এই কমপ্লিকেশন। তো আল্লাহর রহমতে আমার কোনো পার্সোনাল কোনো কমপ্লিকেশন নাই, বাট আই হ্যাভ সিন পিপল সাফার অ্যান্ড ডাই বিকজ অফ দিস কমপ্লিকেশন। কিছু কিছু লোক আমরা বলি মনের বাঘে খায়, দেন বনের বাঘের থেকে। কিছু কিছু লোক এখনো আছে এবং ঢাকা থেকে 2-4 জন আমাকে ফোন করে বলে, এবং আমি তাদেরকে প্রেসক্রাইব করি বা বলি যে আপনারা মেন্টালি স্ট্রেস হবেন না, এটাতে ফলো আপে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু লং টার্ম এফেক্ট এখনো আমাদের রিসার্চে কোথাও পাবলিকেশন আমরা এখনো দেখি নেই, কারণ ডিজিজটাই নতুন নতুন করে অনেক কিছু আমরা দেখতেছি। পিডিয়াট্রিক্স বাচ্চাদের আগে হইতো না, সবাই বলতো যে বাচ্চারা ইমিউন, এখন দেখা যেতেছে বাচ্চাদের হচ্ছে। ছোট বাচ্চাদের কি পরিমাণ হচ্ছে বা নিউবর্নের কি পরিমাণ হচ্ছে, আমাদের বড় বড় রিসার্চ গুলো হয়তো বের হইলে, আমেরিকা থেকে হোক বা ইউরোপ বা যে কোনো কান্ট্রি থেকে হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমরা হয়তো পারবো বাইট করতে। আপা হয়তো আরো বড় রিসার্চ করলে আপা হয়তো বাইট করতে পারবেন ডেফিনেটলি what's going on with pediatric level. But adult level right now, we are not seeing much yet to prove that this had happening or these are the complication which is going to. At this time, it's too early to tell the conclusion. But I definitely, we will definitely update whenever the medical community, when there is some kind of concrete complication we find, other than fibrosis of the lung, which is the last stage. এখন আমরা কথা বলবো করোনার থেকে সুস্থ হয়ে ওঠার পর আমরা সব সময় জানতে পেরেছি যে বিভিন্ন রোগের উপসর্গ দেখা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো রোগের উপসর্গ থাকে না। আসলে গর্ভবতী মায়েরা করোনায় আক্রান্ত হলে পরবর্তী সময় তাদের ভিতরে কি কি সমস্যা দেখা যায়, পাশাপাশি করোনার থেকে সুস্থ হয়ে ওঠার পর কোনো উপসর্গ থাকে কিনা, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা আমাদের যুক্তরাষ্ট্রের যে অতিথি আছেন অনলাইনে তার কাছে যাব। তার কাছে আমাদের বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে। আসলে করোনা নিয়ে এখন যে রিসার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এই রিসার্চের অবস্থা কি? ডক্টর জকি, আপনার কাছে আবারও আসবো, বলবো যে করোনা নিয়ে তো আসলে পুরো পৃথিবীতেই এখন রিসার্চ চলছে। ইউএসএও আমরা জানি যে পিছিয়ে নেই, করোনা ভাইরাস নিয়ে অলরেডি সেখানেও রিসার্চ চলছে। এই রিসার্চের বর্তমান অবস্থাটা কি, এই ভাইরাস নিয়ে আমাদের যদি কিছু বলতেন। অবশ্যই, এটাই তো আমার কাজ। থ্যাংক ইউ। সো রিসার্চের গল্পটা একটু আপনাকে বলি। ছোটবেলায় আমরা শুনছি গল্প যে একটা গ্রামে একটা অদ্ভুত একটা মনস্টার আসছে, আসার পরে গ্রামের সব লোকে সবাইকে মারার জন্য ব্যস্ত। কারো হাতে চাকু আছে, সে সেটা নিয়ে যায়, কারো কাছে বল্লম আছে, সে সেটা মারে, কারো কাছে নাইফ আছে, কারো কাছে তলোয়ার আছে, সে সবাই নিয়ে আসে। অবস্থাটা এরকমই। এই মনস্টারটাকে কিল করার জন্য পৃথিবীর সব দেশে, সব জায়গায় সবাই এখন ব্যস্ত। আমাদের মতো
যারা সিনিয়র সায়েন্টিস্ট তারাও বিভিন্ন রকমের কাজ নিয়ে ব্যস্ত। তো আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিতে চাইতেছি, সেটা হলো WHO যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে গত মার্চে আমরা যখন দেখছি তখন মাত্র 200-র নিচে ক্লিনিক্যাল রিসার্চ হচ্ছিল। এগুলা ক্লিনিক্যাল রিসার্চ হচ্ছিল, রিয়াল যেভাবে পারতেছে করে। গতকালকে বা আজকে পর্যন্ত এটা 2535টা রিসার্চ হচ্ছে। এখন রিসার্চের মধ্যে আমরা কি করতেছি, মনে করেন মেয়েদের কম হচ্ছে, তাদের কেন কম হচ্ছে, আমরা জিজ্ঞেস কম্পারেটিভলি ছেলেদের বেশি, তখন আমরা হরমোন নিয়ে রিসার্চ শুরু করছি, যে হরমোনে কি হচ্ছে, ভাইটামিন নিয়ে রিসার্চ হচ্ছে, আয়ুর্বেদি নিয়ে রিসার্চ হচ্ছে, এরকম অনেক। ইন্ডিয়াতে তো আমি দেখেছি যে আদার রস দিয়ে থেকে শুরু করে রসুন দিয়ে রিসার্চ হচ্ছে, কিন্তু বড় যেগুলো মেগা রিসার্চ গুলো হচ্ছে এটা দুই সাইডে। উই আর গোয়িং টু ট্রিটমেন্ট and the side by side we are vaccine. So we are not sitting only for vaccine, because vaccine হওয়ার পরেও ভ্যাকসিন যাইতে আমাদের হাতে এখন অনেক সময় আছে। যেটা টার্গেট সেটা হলো হেলথ কেয়ার প্রোভাইডার or healthcare professional will be first vaccinated. So worldwide যে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া। তারপরে তো আমরা যেটা করতেছি এখন সেটা হলো আমার হসপিটাল ছাড়াও আমেরিকাতে এই পর্যন্ত প্রায় 1200 রিসার্চ হচ্ছে। তো সবাই কেউ এক একটা রকম, মনে করেন আমরা পুরানো যে রেমডেসিভির ছাড়াও আরো পুরানো যতগুলো 5 থেকে 7টা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে আমরা রিসার্চ করতেছি, সেটা হচ্ছে। তারপরে আমরা ধরেন রিসার্চ করতেছি অনেকগুলা ডিজিজের মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে করতেছি। এছাড়া আমরা ট্রাই করছি, এখনো কেউ কিন্তু থেমে নাই যে ক্লোরোকুইন ট্রাই করা, জিথ্রোমাইসিন বেটার or doxycycline better. So everybody trying. As I say, আয়ুর্বেদি, হোমিওপ্যাথি সবাই সবার পথে ট্রাই করতেছে, যেটা কাজে লাগে সেটাই হলো আমাদের টার্গেট। ভ্যাকসিনের ব্যাপারে আমি বলবো যে টোটাল আমরা যেভাবে ট্রায়ালগুলো করি এটাকে আমরা ফেজ 1 বলি, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফেজ 1 আমরা সাধারণত করি অল্প কিছু, মনে করেন 50 জন হেলদি ভলান্টিয়ারকে আমরা ড্রাগটা দিয়ে তার সেফটি অ্যানালাইসিসটা করি। এরপরে দেখা যায় কি অবস্থা। কারেন্টলি there are 27 phase 1 vaccine study going on in all over the world. So, and then we call safety and efficacy and dose, whether 1 dose দিব না 2 ডোজ দিব, whether 1 মিলিগ্রাম দিব না 2 মিলিগ্রাম দিয়ে স্টার্ট করব, এইটার জন্য আমরা ফেজ 2 করি। এই ফেজ 2 তে মনে করেন আমরা 300 পর্যন্ত ভলান্টিয়ারকে আমরা ইনজেক্ট করি, দেখি যে এটা, যেমন আমার হসপিটালে আমরা এগুলা করতেছি, করে দেখতেছি যে কাদের রিয়াকশন হইতেছে কাদের হচ্ছে না। এগুলা মাল্টি সেন্টার মাল্টি ন্যাশনাল ট্রায়াল গুলা করা হইতেছে। অ্যাজ অফ নাও দেয়ার আর 14 সেফটি অ্যান্ড এফিকেসি উইথ ফেজ 2 স্টাডি হচ্ছে। আর এফিকেসি স্টাডি which is 11, which is the phase 3. This is the largest. ডক্টর জাকির চৌধুরী, আমরা ফেজ 3 এবং ফেজ 4 এই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে অনেক স্টাডি এসেছে এবং অনেকগুলো আমরা আর্টিকেলও দেখেছি। আপনার কাছে আমরা আবারও আসবো এবং সার্বিক অবস্থা নিয়ে কথা বলবো। এখন আবারও স্টুডিও অতিথির কাছে যাব, আপনার কাছে বলবো যে যা বলছিলাম দর্শকদেরকে, আসলে গর্ভবতী মা করোনায় আক্রান্ত হবার পর পরবর্তীতে তাদের মধ্যে কোনো রোগের উপসর্গ থাকে কিনা? ধন্যবাদ আপনাকে আরিফ। আসলে গর্ভবতী মায়েদের এখন পর্যন্ত যারা ফলো আপে আসছেন তাদের বেলা দেখা গিয়েছে যে যারা শ্বাসকষ্টে আগে থেকেই ভুগছিলেন তাদেরই শ্বাসকষ্টটা কিন্তু বেশি। আরেকটা হলো গর্ভবতী মায়েদের আরেকটা জিনিস কি, আমরা কিন্তু একটা 6 উইকস একটা লম্বা সময় কিন্তু তারা গর্ভ পরবর্তী যে সমস্যাগুলো, যেমন মনে করেন শরীরে পানি আসে, একটু শ্বাস নিতে কষ্ট হয়, একটু পালস রেট বেশি থাকে, ব্লাড প্রেশার কারো কম কারো একটু বেশি থাকে, এগুলো কিন্তু আসলে নর্মাল। কিন্তু এখন হলো কি, করোনার পর কিন্তু প্রতিটা জিনিসের জন্যই ওনারা আতঙ্কিত হন। যেমন এই যে শ্বাসকষ্টটা কিন্তু আসলে প্রজেস্টেরন হরমোনের সাথে জড়িত। তো আস্তে আস্তে হয় কি 6 উইকস পর্যন্ত কিন্তু অনেকে লেগে যায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে। এখন যারা করোনা আক্রান্ত তারা কিন্তু ওই যে স্বাভাবিকতা, যেটা আমরা কিন্তু বলে দিয়েছি যে 6 উইকস পর কিন্তু
আপনার প্রেগনেন্সির পরবর্তী যে সমস্যাগুলো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু আমরা কিন্তু কি বলি যে আপনি একটু হালকা এক্সারসাইজ করবেন, সুষম খাবার খাবেন, আর একটু বাচ্চা বুকের দুধ খাবে, আপনি একটু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। কিন্তু এখন যেটা হয়, আমরা অবভিয়াসলি এমন কোনো পেশেন্ট পাইনি যে যারা অনেক বেশি শ্বাসকষ্টে ভুগছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রেগনেন্সি যেটা, এটা একটু মিক্স আপ হয়ে যাচ্ছে, যে আসলে কি করোনার জন্য নাকি প্রেগনেন্সিতে যে চেঞ্জগুলো হয় সেগুলো কিন্তু পরিবর্তিত হইতে প্রায় 6 উইক্সের মতো সময় লাগে। তো আমরা আসলে এরকম কোনো রুগী পাইনি যে কোভিডে আক্রান্ত হওয়ার পর আবার অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন বা কোনো রোগের উপসর্গ নিয়ে কোনো আসছে, রোগীর উপসর্গ নিয়ে আসছেন। এরকম কোনো রোগী? একটা পেশেন্ট শুধু আমাদের বঙ্গবন্ধুর আইসিইউতে ভর্তি ছিল। সে ছুটি হওয়ার পর প্রেগনেন্সি নিয়ে সে ভর্তি ছিল, সে ভালো হয়ে যাওয়ার পর কিছুদিন পর আবার সে শ্বাসকষ্ট নিয়ে আবার আইসিইউতে ভর্তি হয়। তখন আমরা অ্যাটেন্ড করে দেখি যে না, তার ওই শ্বাসকষ্টটা কিন্তু কোভিডের জন্য না। এই যে বললাম যে প্রেগনেন্সিতে কিন্তু আমাদের রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায়, পালস রেট অনেক বেড়ে যায়, তো আমরা কিন্তু অনেক বেশি নিঃশ্বাস নিই। সে এই জিনিসগুলো কিন্তু সে কিন্তু ভালো হয়ে যাওয়ার পর আবার কিন্তু সে আইসিইউতে ভর্তি হয়েছে। তখন আমরা দেখলাম যে না, সে কিন্তু ওই শ্বাসকষ্টটা আসলে করোনা ভাইরাসের জন্য শ্বাসকষ্ট না। তো আমরা দেখার পর আবার ছুটি দিয়ে দিলাম। আপনাকে আবার আসবো, আবারও যাব ইউএসএ তে ডক্টর জকি পাটোয়ারি আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ছেলেদের থেকে মেয়েদের আক্রান্তের সংখ্যা কম, এবং মেয়েদের আক্রান্ত সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে আপনি হরমোন পরীক্ষার একটি বিষয় নিয়ে বলছিলেন। তো আপনার কাছে, আপনি তো যেহেতু অ্যানালাইসিস করছেন টোটাল বিষয়গুলো নিয়ে, এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের জন্য যদি বলতেন শুধু স্পেসিফিক এই বিষয়টা, যে মেয়েরা কেন আক্রান্ত কম হচ্ছে, ছেলেরা কেন আক্রান্ত বেশি হচ্ছে? আমাদের যেটা ধারণা, দুইটা কাজ করছে। একটা হলো ছেলেরা বাইরে এক্সপোজ হচ্ছে বেশি এখনো। মেয়েরা আমেরিকাতেও যদি আপনি ধরেন, মেয়েরা কিন্তু এখনো নট এক্সপোজ টু মাচ, দে আর এট হোম, দে আর স্টেইং, বাট দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইজ স্টিল দ্য লো। সো আমাদের একটা ধারণা যে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন, যেটা ওমেন হরমোনস, one of them are responsible for reducing some kind of interaction with the virus. So data নিয়ে আমাদের কতগুলা রিসার্চ আমাদের এখানকে অনেকগুলা হসপিটালই করে যাচ্ছে। ডাক্তাররা নিজেদের ইন্টারেস্টে ট্রাই করতেছে যে কোন হরমোনের জন্য হইতেছে এটা হচ্ছে, এবং কি আমরা এই হরমোনগুলা কিছু কিছু র্যান্ডমাইজ ট্রায়ালে ছেলেদেরকেও দিচ্ছি। যে ছেলেরা ইনফেক্টেড হচ্ছে তাদেরকে দিচ্ছি, দিয়ে টেস্ট করতে চেষ্টা করতেছি যে তাদের কি হচ্ছে কিনা, তাদের কম হচ্ছে কিনা, বা তাদের মানে সিভিয়ারিটি কতটুকু হচ্ছে, কম হচ্ছে কিনা, এটাও আমরা ট্রাই করে চেষ্টা করতেছি। এখন পর্যন্ত একটা ট্রায়ালের মানে রেজাল্টস এখনো আসে নাই, কারণ আমাদের সার্টেন নাম্বার অফ পেশেন্ট এনরোল করতে হয়, এরপরে এগুলাকে অ্যানালাইসিস করতে হয়। তো এটা আমরা দেখছি এখন, হয়তো খুব শিগগিরই আপনারা জানতে পারবেন যে এটা ওয়ান অফ দ্য রিজন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে আপনি আলোচনা করলেন। আরেকটা কথা বলবো যে এই প্রশ্নটা আপনার প্রতি থাকবে যে আসলে ভ্যাকসিন না ট্রিটমেন্ট, কোন দিকে আসলে এখন আমাদের বেশি মনোযোগী হওয়া উচিত? ভ্যাকসিন না ট্রিটমেন্ট, আমরা আসলে আমেরিকাতে আমরা দুইটাকেই প্যারালাল যাচ্ছি। হুইচ ওয়ান ইজ বেটার উই ডোন্ট নো ইয়েট, কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তাদেরকে চিকিৎসা দিতে হবে। তাদেরকে যারা গ্রেভ কন্ডিশনে চলে যায় তাদেরকে ব্রিং ইট ব্যাক টু দ্য নর্মাল লাইফ, এটা আমাদের টার্গেট। এই জন্যই আমরা মনে করেন ভ্যাকসিনের 93টা ফেজ মানে অ্যানিমাল স্টাডি হচ্ছে, কিন্তু মেডিকেল আমরা যেটা করতেছি এখন 42টা আমাদের ক্লিনিক্যাল স্টাডি আছে এটা ভ্যাকসিনের, আর বাকি সব যে আপনাকে বললাম 2500 2535টা ট্রায়াল, সবগুলাই সব মানুষকে বাঁচায় রাখার জন্য, মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য, যে হ্যাঁ তোমাকে আমরা এখন ট্রিটমেন্ট দিব, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি হসপিটালে যাবা, তোমাকে আমি ট্রিটমেন্ট দিব, তুমি বেঁচে উঠবা, তোমার ভয়ের কোনো কারণ নাই। এটাই হলো আমাদের। প্রথমে নিউ ইয়র্কে যখন শুরু হয় এভাবে লাশ পড়তে থাকে, আমরা ক্রাই করতেছিলাম যে আমরা তো কিছুই জানি না, নাইভ অ্যাবাউট এভরিথিং। সো আমাদের কোনো ওষুধ ছিল না, ভেন্টিলেটরও ছিল না, ভেন্টিলেটরের জন্য আমরা
ট্রাই করেছি, কিন্তু দেখা গেল যদি আমরা ইন্টুবেট করি 10% অনলি সার্ভাইভাল রেট, 90% পিপল গোয়িং ডাউন। তখন আমরা চেঞ্জ করে দিলাম স্ট্র্যাটেজি, নো হাই ফ্লো অক্সিজেন দাও, আর তাদেরকে রিকভারি করার জন্য এক্সারসাইজ দাও, ব্রিদিং এক্সারসাইজ। এইটা আমরা আরেকটা করতেছি যে মানুষগুলোকে হসপিটালে না নিয়ে, কারণ হসপিটালে ক্রস ইনফেকশন বেশি হয়, সেই জন্য আমরা হসপিটালে না নিয়ে মাইল্ড কেস বা মডারেট কেসগুলোকে আমরা এই যে পালস অক্স দিয়ে বাড়িতে পাঠাই দিই, যে তোমরা অক্সিজেন ফলো করতে পারো যদি কোনো তোমাদের 94 এর নিচে নামে। সো আমাদের টার্গেট সাইড বাই সাইড আমরা যাচ্ছি, ভ্যাকসিনও দিব, কিন্তু ভ্যাকসিন 100% নট গ্যারান্টি। এবং ভ্যাকসিন আসার পরেও এই ভ্যাকসিন যে 100%, কেউ বলে মেড ইন চায়না, কেউ বলে রাশিয়া, কেউ বলে আমেরিকা, স্টিল উই আর নট গ্যারান্টিড। সো আমরা এই জন্য বসে নাই, আমরা কন্টিনিউয়াসলি মানে প্রায় 2000 স্টাডি হচ্ছে, এর মধ্যে 30টা থেকে 40টা এক্সিস্টিং ড্রাগের উপর আমরা ট্রাই করতেছি যে কোনটা ভালো হয়, যেটার উপরে ভালো হয় আমরা সেটাই দিব। এর মধ্যে as you heard, remdesivir one of them, there are other of them monoclonal antibody, এমনকি আমরা যাদের লাং নষ্ট হয়ে যেতেছে তাদেরকে আমরা দিচ্ছি হলো এই কোভ্যালেন্সেন্ট প্লাজমা ছাড়াও আমরা তাদেরকে এই আমরা তাদেরকে দিচ্ছি যেটা হিউম্যান আম্বিলিকাল স্টেম সেল। এই স্টেম সেল দিয়ে আমরা তাদের লাংটাকে রিভাইভ করার জন্য চেষ্টা করতেছি। তো ট্রায়ালগুলো হচ্ছে, ইনশাআল্লাহ আমরা খুব আশাবাদী যে আমাদের কিছু কিছু অ্যানালাইসিস খুব হয়ে আসছে, এর মাঝে আমরাও আশা করবো আসলে খুব শীঘ্রই ভালো কিছু আসুক। সেক্ষেত্রে আপনার কাছে যাবো আবার দিদি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে স্বাভাবিকভাবে আমাদের দেশে যদিও হয়তো বা এই বিষয়ে কোনো গবেষণা নেই, আমরাও লক্ষ্য করেছি গণমাধ্যম কর্মী যারা কাজ করছি যে ছেলেদের আক্রান্ত সংখ্যা কিন্তু অনেক বেশি, সেই তুলনায় মেয়েদের আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক কম। আবার একটি বিষয় লক্ষ্য করা গেছে যে যখন কাউকে করোনা সংক্রমণ হচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপট বলছি, শ্বাসকষ্টের জায়গাটা তো কিন্তু ছেলেদের বেশি। আবার হাসপাতালে গিয়েও কিন্তু যখন শ্বাসকষ্ট এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে, আইসিইউতে আমরা যদি দেখি তাও সেখানে ছেলেদের সংখ্যা বেশি, এবং হাই ফ্লো নেজাল ক্যানোলা, তারপরে আমাদের ভেন্টিলেটরে এক্সট্রিম পর্যায়ে গেলে তো সেখানে দেওয়াই হয়, অক্সিজেনেও দেখা যাচ্ছে ছেলেদের সংখ্যাটা বেশি। তা আসলে এই ছেলেদের সংখ্যাটা বেশি হওয়ার কারণ কি মনে করেন আপনি? আচ্ছা, ডক্টর জাকি তো বললেন, তো আমরা এখন পর্যন্ত আমরা যেটা মনে করি আমাদের ফিমেল ক্রোমোজোম প্যাটার্ন কিন্তু XY। তো XYটা কি রিয়েলি প্রোটেক্টিভ? দিস ইজ এ কোয়েশ্চন, যে আমরা কি XX কি প্রোটেক্টিভ? কারণ আমরা কিন্তু XX, ছেলেরা কিন্তু XY, তাইলে আমরা কি দুইটা X-এর জন্য প্রোটেক্টিভ, নাকি আমরা ইস্ট্রোজেন হরমোনের জন্য প্রোটেক্টিভ? কারণ ইস্ট্রোজেন হরমোনটা এমন একটা হরমোন যে আমরা বলি কিন্তু ফিমেল হরমোন। তো বিভিন্ন আমাদের শরীরের যে বিভিন্ন লাইনিং ইপিথিলিয়াম, এমনকি রেসপিরেটরি ইপিথিলিয়ামও যদি বলেন, ব্লাড ভেসেলের লাইনিংও যদি বলেন, সব কিছুর পিছনে কিন্তু দায়ী ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের একটা ফর্ম কিন্তু ওই লেয়ারগুলোকে কাভার করে রাখে, যে কারণে কিন্তু আমরা বলি যে মেয়েদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম, বা যখন ওই যে মাসিকটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার সমান সমান হার্ট অ্যাটাকের রিস্কটা কিন্তু বেশি। তো আমরা মনে করতেছি যে এই ইস্ট্রোজেন হরমোনটা যে প্রোটেকশনটা দেয়, সেই প্রোটেকশনটাই একটা হলো আমরা ইনহেরিট করতেছি XX, আর একটা হলো ইস্ট্রোজেন হরমোন আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে মনে হচ্ছে আমাদের এখন পর্যন্ত। যে স্টাডি, যে রেসপিরেটরি রেট বা শ্বাসকষ্ট যাই হোক, এই ইস্ট্রোজেন কিন্তু এই লাইনিং ইপিথিলিয়ামগুলাকে কিন্তু একটা লেয়ারের মধ্যে কিন্তু ইস্ট্রোজেন লাইনিং হিসেবেই কাজ করে লাইনিং লেয়ারগুলোতে। এখন আরেকটা হলো যে এক্সপোজার কম, বাইরে এক্সপোজার কম মেয়েদের। আরেকটা জিনিস হলো আপনি অ্যালকোহল বলেন বা স্মোকিং বলেন, এই জিনিসটাও কিন্তু মেয়েদের কম। তো আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, স্মোকিং কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর ফর লাং ক্যান্সার বা লাংস ডিজিজের জন্য। তো আমার কাছে মনে হয় এই 3-4টা ফ্যাক্টরের জন্যই বোধহয় মেয়েদের এই সংক্রমণটা হলেও, যেহেতু বলছি এই ভাইরাসটা শ্বাসনালীর সংক্রমণটাই বেশি করে, এবং শ্বাসনালীটার এফেকশনের পরেই কিন্তু সিকুয়েলি হিসেবে আমাদের এই যে ডেথটা কেন হয়, ওই ব্লাড ভেসেলগুলো ক্লট করে দিয়ে ওই পর্যন্ত হয়তো যাওয়ার আগেই
থেমে যাচ্ছে। তবে যারা কিন্তু কোমরবিডিটি নিয়ে ভুগছেন তারা কিন্তু একইভাবে কিন্তু তারাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছেন। যাদের হাই ব্লাড প্রেশার, যাদের ডায়াবেটিসটা কন্ট্রোল নয়, যারা থাইরয়েডের অসুখে ভুগছেন বা অন্যান্য অসুখে ভুগছেন, তাদের বেলা কিন্তু আবার ওই প্রোটেকশনটা ওনারা পাচ্ছেন না। তবে আমার কাছে মনে হয় ইস্ট্রোজেন হরমোনটা বেশি রেসপন্সিবল ফর দিস। এবং অবশ্যই আমাদেরও তাহলে এটা নিয়ে গবেষণা করা উচিত। আপনার কাছে আবারও আসবো আমরা। ডাক্তার জকি চৌধুরী পাটোয়ারি, আপনার কাছে একদম অনুষ্ঠানে আমরা শেষ দিকে চলে এসেছি, একদম সংক্ষিপ্তভাবে বলতে হবে তা হলো যে আপনি দূর থেকে তো বাংলাদেশের সার্বিক অবস্থা দেখছেন যে কোভিড নিয়ন্ত্রণে কিভাবে সরকার মানে কিভাবে সরকারের বিভিন্ন পদক্ষেপকে আপনি দেখছেন, পাশাপাশি সার্বিক মানুষের জীবনযাপনও দেখছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? Thank you, ভাই আরিফ। আসলে I'm proud of this country, বাংলাদেশ। আমি যে দেশে আছি এখানে যেভাবে আমাদের সবকিছু অ্যাভেলেবল, এরপরে আমরা যেভাবে সাফার করেছি, বাংলাদেশে এই হারে সাফারিং অনেক কম। এবং এটা অনেকে নিন্দুকরা বলে যে আমাদের গভর্নমেন্ট টেস্ট করতেছে না, কিন্তু টেস্ট করে যদি আমরা পজিটিভে বা নেগেটিভ বা যেটাই পাই, একটা হেলথ সিস্টেমের উপরে হিউজ ক্যাটাস্ট্রফিক প্রেশার পড়বে, যেটা আমাদের দেশের লিমিটেড রিসোর্সের মধ্যে গভর্নমেন্ট টলারেট করতে পারবে না। As a senior scientist in this world, I can tell our Prime Minister and his team, her team has done right thing. And আমি বলবো, আমি ডাক্তারদেরকে, আমার বন্ধুরা অনেকেই এখন চেয়ারম্যান লেভেলে আছে, আমি সবাইকে বলছি যে তোমরা দেশের গর্ব, তোমরা জাতির গর্ব। আমরা এইটাতে, এই করোনা জয়ের জন্য তোমরা যে স্যাক্রিফাইস করেছো, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বা তার টিম, আমাদের মন্ত্রী সাহেবরা যেভাবে গাইড করেছেন, আমি তো বলবো যে এটা আমাদের মতো আমেরিকার মতো উন্নত দেশও এত অ্যাট্রাকটিভ না। এরপরে দেখেন, আমাদের প্রাইম মিনিস্টার স্যার নিজে মাস্ক পরে সংসদে যায়, আর আমেরিকাতে 2 প্রেসিডেন্ট হবে, কে হবে এই রাজনীতি চলছে। কিন্তু সাধারণ মানুষের যেটা উনি যেভাবে লাইন আপ করেছেন এবং সবাইকে, আমি বলবো দেশের জন্য, জাতির জন্য এটা একটা বড় গুরুত্বপূর্ণ পর্যায়। আর কতগুলো জিনিস আমি ডাক্তারদেরকে বলছি, আমার বন্ধুদেরকে আবারও বলবো যে তারা যেভাবে সীমাবদ্ধতার মধ্যে মানুষকে যেভাবে চিকিৎসা দিচ্ছে, এটা অত্যন্ত ইমেজিং। এটার জন্য আমরা সবাই তাদের কাছে উই প্রাউড অফ ইউ। আমেরিকান হিসেবে বা বিদেশে কর্মরত বা একজন সায়েন্টিস্ট হিসেবে আমি বলবো দেশের যে অবস্থা। একটা জিনিস আপনাকে আমি আর একটু সিম্পল বলি, আমাদের দেশে যে আমরা বলি ইসলাম, মানে আমাদের যে বস্তি, এই বস্তিতে আমি আমার 2 বন্ধু, যেটা আপনাদের বঙ্গবন্ধুর মানে রিমাটোলজি চেয়ারম্যান আমার বন্ধু মিনাজ রহিম, তাকেও আমি বলছি যে তোমরা একটা রিসার্চ করো, এরা কিভাবে বেঁচে গেল এবং এদের কি আছে, তোমরা রিসার্চ করো, আমি সাপোর্ট দিব, NIH থেকে সাপোর্ট দিব, তোমরা রিসার্চ করো। এরা কিন্তু হয় না, এরা আগুনের মধ্যে আছে। এখানে যদি আগুন লাগে, মানে একটা লোকের যদি হয় যেখানে 5 জন 7 জন 10 জন এক ঘরের মধ্যে থাকতেছে, তাদের কিন্তু হচ্ছে না, তারা কিন্তু ভালো আছে। তাদের কতগুলা জিনিস, আমরা ভাইটামিন ডি বা আরো অন্যান্য জিনিসের উপর আমরা রিসার্চ করার কথা বলছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো আমাদের গভর্নমেন্ট এবং আমাদের সরকার বা আমাদের সরকার প্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে এটাকে মোকাবিলা করছে। এই জন্য উই আর অল, এন্ড শি নিড এ রিয়েল গ্র্যাটিটিউড ফ্রম অল দ্য ওয়ার্ল্ড। এবং অবশ্যই ডাক্তার জকি চৌধুরী পাটোয়ারি, দুঃখিত পাটোয়ারি, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আমাদের কোভিড নিয়ন্ত্রণ এবং সার্বিক যে ব্যবস্থাপনা, আসলে সারা পৃথিবীতেই তা প্রশংসনীয় হয়েছে। তো আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য, সাথে ধন্যবাদ আপনাকেও আমাদের আয়োজনে থাকার জন্য। দর্শক, একটি বিষয় কিন্তু বারবার বলে আসছি যে এখনও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার সরকার থেকেও কিন্তু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে শীতের সময় নতুন করে করোনা সংক্রমণ হতে পারে, অতএব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদিও আমাদের জীবন জীবিকার জন্য থেমে গেলে চলবে না, অর্থাৎ আমাদেরকে অবশ্যই জীবন জীবিকার তাগিদে নেমে আসতে হবে এবং সব কিছুই পুরনো রূপে ফিরে আনার চেষ্টা করতে হবে। তো দর্শক, গর্ভবতী মায়েদের জন্যও কিন্তু বড় ধরনের একটি মেসেজ আসলো যে যারা উচ্চ রক্তচাপে কিংবা ডায়াবেটিক্সে ভুগছেন তারা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে কিন্তু অনেক
মানে সমস্যা সৃষ্টি হবে, বাচ্চার যখন পৃথিবীতে আসবে অনেক রকম অ্যাবর্শন সহ অনেক রকম সমস্যা হতে পারে। তো দর্শক, আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এখনও সচেতন থাকুন।